কয়েকদিন আগে আমরা মোহাম্মদপুরের সন্ত্রাসী তৎপরতা বা অপরাধমূলক তৎপরতা, বিশেষত কিশোর গ্যাংগুলো নিয়ে কথা বলেছেন। সেই এপিসোডে আমরা এটাও বলেছিলাম যে আসলে অপরাধ সর্বগ্রাসী হয়ে উঠেছে। গত মঙ্গলবারে, মানে আজকে শুক্রবার, এই গত সপ্তাহের মঙ্গলবারে একজন শীর্ষ সন্ত্রাসী, যিনি 2001 সালে যে শীর্ষ সন্ত্রাসীদের যে লিস্ট করা হয় তার 2 নম্বরে ছিলেন, সেই টিটনকে হত্যা করা হয় নিউ মার্কেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেটের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সামনে, শাহনেওয়াজ হল। তাকে মোটরসাইকেলের আরোহী 2 যুবক এসে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে পিচ্চি হেলাল বলে একজন, যিনি এই পিচ্চি হেলাল নামে বেশি পরিচিত, এবং সঞ্জিদুল ইসলাম ইমন, যিনি ক্যাপ্টেন ইমন বলে বেশি পরিচিত, এনাদের নাম। এখানে আধিপত্য বিস্তারের কথা বলা হচ্ছে এই হত্যার পেছনে দায়ী, এবং এটাও বলা হচ্ছে যে এই সামনে যে বসিলায় যে কোরবানি উপলক্ষে গরুর হাট হবে, সেই হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব থেকে হচ্ছে। যে 3টা নাম বললাম, ইমন, পিচ্চি হেলাল এবং নিহত টিটন, এরা 3 জনই কিন্তু সেই 23 জন শীর্ষ সন্ত্রাসীর লিস্টের ভেতরে ছিলেন। যদিও এর আগের একটা হত্যাকাণ্ড নিয়েও ইমনের নাম আসছে, তো সেটাও একটা ক্রিমিনালদের অন্তর্কোন্দলে এরকম ঘটনা ঘটেছিল। আরো বেশ কিছু মার্ডারে এনাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে বলে অনেকে দাবি করছে। তো এর মধ্যে ইন্টারেস্টিংলি ক্যাপ্টেন ইমন, উনি একেবারে ঢাকা শহর কাঁপানো সন্ত্রাসী ছিলেন। উনি ইন্ডিয়াতে পলানো অবস্থায় উনি আলিপুর জেলে ছিলেন, পরে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী উনি আবার ঢাকা জেলেও দীর্ঘদিন কাটান। তো বেশ কিছু এরকম হাই প্রোফাইল ক্রিমিনাল, ইনক্লুডিং সুইডেন ইসলাম, যে 3 জনের নাম বললাম, আরও বেশ কয়েকজন এই 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে নানানভাবে তারা জামিন পেয়ে যান। তখন আপনারা জানেন একটা অস্থির অবস্থা বিরাজমান করছিল এবং কোর্টও এই অস্থিরতা থেকে মুক্ত ছিল না। তো যাই হোক, তারা জামিন পেয়ে যান। কোর্টের অধিকার আছে, মানে তাদের জামিন পাওয়া সবারই রাইট, এই কথাটা আমাদেরকে বারবার শোনানো হয়। বিভিন্ন বুদ্ধিজীবী মহলে বলেন যে জামিন পাওয়া অধিকার, তো ওই অধিকারে তারা জামিন পেয়ে গেছেন। এবং এটার একেবারে সলিড প্রমাণ না থাকলেও এটা একেবারে একটা কজাল এফেক্ট আছে যে এনারা বের হলেন এবং সাথে সাথে ঢাকা শহরে বেশ কিছু মার্ডার হয়ে গেল। এভাবে গুলি করে হত্যা এগুলো কমে এসেছিল। 2001-এ যে একটা ক্র্যাকডাউন শুরু হলো, তারপরে পিচ্চি হান্নান সহ আরও বাবু, নাইক্কা বাবু ইত্যাদি বেশ কয়েকজন ক্রিমিনাল নিহত হওয়ার পরে এই তথাকথিত ক্রস ফায়ারে, যেগুলো আসলে ছিল বেশিরভাগ মানুষই জানেন যে ফেক এনকাউন্টার্স, তো এগুলো কমে এসেছিল। কিন্তু আবার এবং অনেকে যে বন্দী ছিলেন তারা, অনেকে বলা হচ্ছিল, যেমন সুইডেন আসলামের ক্ষেত্রে প্রায় বলা হতো যে সে আসলে জামিন পেতে পারতো, কিন্তু উনি জামিনের চেষ্টাই করে না, কারণ উনি বেরিয়ে আসলে বিপদাপদ হতে পারে। তো একটা অস্থির অবস্থায় তারা বেছে নিল বেরিয়ে আসার জন্য বা জামিনের আবেদনের জন্য। এখানে সরকারের তৎপরতার রেজাল্ট তেমন আমরা দেখি নাই। এখানে ক্যাপ্টেন ইমন নাকি জেলখানায় থাকতো, উনি এখান থেকে চাঁদাবাজির একটা বড় সোর্স, মানে চাঁদাবাজদের তালিকায় তার উপরের দিকেই তার স্থান ছিল। এবং এই ধানমন্ডি এলাকায় অনেকেই চাঁদাবাজি করেন ক্যাপ্টেন ইমনের নাম দিয়েছে। ক্যাপ্টেন কেন নাম হয়েছে, হয়তো গ্রুপ লিডার হিসেবে তার নাম ক্যাপ্টেন হয়েছে। তো এর মধ্যে জানুয়ারি মাসে এবছরের ওনার আম্মা, যিনি ক্যাপ্টেন ইমনের আম্মা সুলতানা জাহান, যিনি একজন স্বনামধন্য
ডাক্তার, উনি বলেছেন যে ইমন দেশে নাই, সে দেশ থেকে চলে গেছে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো আসলে কোনো ভিত্তিহীন, আসলে এর কোনো ভিত্তি নাই। তো সেটা দেখা যাক, কিন্তু ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে সত্য কথা। কিন্তু ইমনের নাম ব্যবহার করে অনেক রকম ঘটনা ঘটছে ঢাকা শহরে। টিটন নিজেও যে 23 জন সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসীর নাম বলা হয়েছিল, তার 2 নম্বরে ছিল। তো সে জামিন পেয়ে গেল। কিছু কিছু ইভেন স্বঘোষিত টেরোরিস্ট আউটফিটের লিডার, ওনারাও জামিন পেয়ে গেছেন এবং তাদের জামিনের পরে তাদের কার্যকলাপ, কারো কারো কার্যকলাপ এমন প্রশ্নের জন্ম দিচ্ছে যে তারা ঢাকা শহরের ক্রাইম যে আছে, যে মাফিয়া আছে, তারা মাফিয়া, বড় মাফিয়া লিডার ছিলেন। তো তাদের একটা দখলের আবার পুনঃপ্রচেষ্টা। এর ভিতরে আবার আরও এক কথা আসছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের, যিনি এখন দেশে নাই, উনি অবসর গ্রহণের পরে বিদেশে চলে গেছেন, ওখানে সেটেল হয়ে গেছেন সম্ভবত, তার ভাই টিপুকে হত্যার জন্য, হত্যার প্রতিশোধ হিসেবেও সেও আবার আরেক ক্রিমিনাল, জোসেফের ভাই। ওই পরিবারের ক্রিমিনালের শেষ নাই, ওই জেনারেল আজিজ ছাড়া। তারা সবাই নানাবিধ ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত। টিপু হত্যায় নাকি টিটন জড়িত ছিল এবং তাকে ধরা হয়। কিছুদিন আগে ইমনের খুব ঘনিষ্ঠ হিসেবে যাকে মামুন ধরা হয়, তাকে হত্যা করা হয়। এখানেও নাকি ইমনের যোগ ছিল। এখন সে যদি বিদেশেই চলে যায় থাকে, তার অঙ্গিলিনে হেলনে অনেক কিছু হতে পারে। বেশিরভাগই অবশ্য যারা বেরিয়েছেন তাদের এলাকায় তেমন কোনো চেনেন টেনেন না লোকজন। বহু বছর তারা জেলে ছিলেন এবং কোনো ভ্যাকুয়াম তো আসলে থাকে না পৃথিবীতে, ওইসব ভ্যাকুয়াম বা শূন্যতার স্থান নাই। তো দেখা যাক এই ভ্যাকুয়াম তারা পূরণ করতে পারেন কিনা পুরনো সন্ত্রাসীরা। সম্ভাবনা কম, কারণ এই ভ্যাকুয়ামটা অলরেডি পূরণ হয়েই গেছে। এগুলো তো বিভিন্ন নতুন যুবকরা আছেন যারা জেলে যান নাই, ওনাদের গ্রুপেরই, তারা তো এখন তাদের জন্য স্থান ছেড়ে দেবেন না। এবং স্থান ছেড়ে দেবেন না বলেই তারা যদি অন্য কেউ যারা পুরনো থেকে আবার সেই আগের অবস্থান ফিরে পেতে চেষ্টা করেন, তো ওনারাও বাধা দেবেন। তো আমরা হয়তো দেখতে পারি যে এরকম হত্যাকাণ্ড, হত্যা, পাল্টা হত্যা বা আধিপত্যের বিস্তারের লড়াই ওই গ্যাংস অফ ঢাকা আবার জড়িয়ে পড়বে কিনা। আমরা 90-এর দশকে এবং 2000-এর পরেও কিছুদিন এই ক্র্যাকডাউনটার আগ পর্যন্ত, খালেদা জিয়ার আমলে যে ক্র্যাকডাউন হয়েছিল 2001-এর পরে এই সন্ত্রাসী বা ক্রিমিনালদের উপরে, তার আগে আমরা দেখতাম প্রায় সময়, প্রায় সপ্তাহে সপ্তাহে আমরা শুনতাম যে কমিশনারকে হত্যা করা হয়েছে। একজন কুখ্যাত কমিশনার ছিলেন, শহীদ কমিশনার। এরকম কমিশনাররা তখন মূলত ক্রিমিনালই ছিলেন, বা তাদের হাতে, সবাই না, তাদের হাতে ক্রাইম কন্ট্রোল থাকত। সুব্রত বাইন, প্রকাশ, বিকাশ, এনারা কাল্ট ফিগারে পরিণত হয়েছিলেন। বলিউডে তো এইসব সিনেমা টিনেমা হয়, শুট আউট অ্যাট অমুক, লোখানওয়ালা, শুট আউট অ্যাট ওয়াডালা। ঢাকায় তো এরকম ঢালিউডে এভাবে বায়োপিক ক্রিমিনালদের নিয়ে হয় না। কোনো কোনো জায়গায় এসছে তাদের চরিত্রগুলো, চরিত্রের উপরে নির্ভর করে কিছু ফিগার দেখা দিচ্ছে সিনেমাগুলোতে, কিন্তু এরকম হয় না, বা কোনো একটা ডকুমেন্টারিও করা হয় না। কিন্তু এই যে ক্রাইম জোন ছিল এবং মার্ডার খুব কমন বিষয় হয়ে গেছিল, এবং দুর্ধর্ষ সব মার্ডার হতো কোর্ট প্রাঙ্গণে। ঢাকার বাইরে সম্ভবত সাভার বা জয়দেবপুরের কোর্টে ভিতরে একজন 3 জনকে হত্যা করে নিজে আবার মারা যান। ঢাকা শহরের ভিতরে একজন, উনিও 3 জনকে হত্যা করে পানিতে ডুবে থাকেন হাতির ঝিলে, তাকে আবার জনগণ পিটিয়ে মারে। মানে ভয়াবহ এক গ্যাং ওয়ারফেয়ারের আমরা প্রত্যক্ষদর্শী
না মানে প্রত্যক্ষদর্শী বলতে আমরা জানতাম হচ্ছে আমাদের চোখের সামনেই, মানে চোখের সামনে একদম না হলেও আমরা খবরের কাগজে টেলিভিশনে আমরা এগুলো দেখতাম। এবং এই নামগুলো খুব পরিচিত ছিল। মুরগি মিলন, ওনাকেও হত্যা করা হয় ক্রস ফায়ারে। তথাকথিত হাদি বলে একজন ছিল পুরান ঢাকায়, তাকে হত্যা করা হয় ক্রস ফায়ারে। তাকে কিছুদিন আগেই তাকে তার প্রতিপক্ষ গুলি করে, মাথার ঘেঁষে যায় গুলি, কিন্তু পুলিশের বা যে যে স্পেশাল যে টিম র্যাবের ইয়ের থেকে বাঁচতে পারেন না। র্যাবটা আসলে পরবর্তীতে তাদের নিয়ে অনেক রকম সমালোচনা হইলেও প্রথম দিকে র্যাবের তৎপরতাগুলোকে মানুষ প্রশংসাই করেছিল। র্যাবকে আসলে এক একজন মানে ক্রিমিনালরা এতই বার বেড়ে গেছিল তাদের, যে মানুষ আসলে মুক্তি চাচ্ছিল যে কোনো উপায়। যেমন আপনার 30s শিকাগো ছিল, অ্যাল ক্যাপোনে এবং অন্যান্য গ্যাংগুলো যে দখল করে নিয়েছিল শিকাগো শহর এবং পুরো আমেরিকা জুড়ে তারা হত্যাকাণ্ড চালাচ্ছিল। তখন ওই পুলিশ এবং FBI মিলে তাদেরকে দমনের জন্য কিছু আনফেয়ার মিনস, যেটা একেবারে প্লে বাই দ্য বুক করে নাই। আমাদের এখানেও বাই দ্য বুকটা সম্ভব ছিল না বলেই যে স্বরাষ্ট্রমন্ত্রীরা ছিলেন বা যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন, তারা কিছু অ্যাপারেন্টলি আনফেয়ার মিনস অ্যাডপ্ট করে এই ক্রিমিনালদেরকে শেষ করেন বা করতে বাধ্য হন। পরবর্তীতে তো র্যাব অবশ্য নিজেরাই নানা রকম অপরাধ প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে। তারা পয়সা নিয়ে 7 জনকে হত্যা করে, এরকম তো পাওয়া গেছে। এবং বিএনপিও প্রথম দিকে বলছিল যে র্যাবকে উৎখাত করা হবে, পরে আর হয় নাই, মনে হয় র্যাব টিকেই গেল। প্রসঙ্গতে ফিরে আসি যে এখন আরো যুবকেরা এখন ক্ষমতা নিয়ে নিয়েছে, আন্ডারওয়ার্ল্ডটা তারা এখন তাদের কন্ট্রোলে চলে এসেছে, যারা ইয়াঙ্গার। ওনারা যারা ইয়েতে আছেন, যে যারা বেরিয়ে আসছেন জামিনে এবং চুপচাপ আছে, সুইডেন আসলাম নিয়ে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, চুপচাপ আছেন, তাদেরকে বিরক্ত না করার স্ট্র্যাটেজি আপাত দৃষ্টিতে বর্তমান যারা গ্যাংগুলো চালাচ্ছেন তারা ইয়ে করছেন। এবং ওই বন্দুক যুদ্ধের যুগ এখন মনে হয় আর চলবে না, কিন্তু টার্গেটেড কিলিং আরও কিছু হতেও পারে। এই মামুন এবং টিটন দুইজনই খুবই দুর্ধর্ষ ক্রিমিনাল ছিলেন। মামুন ইনসিডেন্টালি এই ক্যাপ্টেন ইমন তার বোনকে বিয়ে করেছে আর কি, মানে দে আর ইনলজ রিলেটেড। তবে এর মানে যে ইমন এই কাণ্ডে জড়িত নয় তাও বলা যায় না, কারণ এরকম আমরা অনেক দেখেছি ইয়ার ভিতরে। তো হ্যাঁ, বিভিন্ন মুভিতে দেখা গেছে, বিভিন্ন ডকুমেন্টারিজে দেখা গেছে এবং বাস্তবায় আমরা দেখেছি। তো একটা আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এখনোই যদি পুলিশ র্যাব সবাই মিলে এই গ্যাংগুলোকে উৎখাত না করে। যে বিদেশে চলে গেছে তো চলে গেছে, অন্যরা তো সবাই বিদেশে যাননি, তাদের বিরুদ্ধে মামলা তো চলমান। তো তাদের তো একটা পুলিশের ইয়ের ভেতরে থাকা উচিত, নজরদারিতে থাকা উচিত, সার্ভেইলেন্সে থাকা উচিত। সেটা কি হচ্ছে? আপাত দৃষ্টিতে হচ্ছে না।